দিয়েছি সবগুলো। ওকে স্যার। শুভ অপরাহ্ন, আশা করি সবাই ভালো আছো। আহ, আমি একটি স্ক্রিন শেয়ার করছি। পেজটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। অলরাইট, তো আমরা গত ক্লাসে জীবনানন্দ দাশের কর্মজীবন এখানে এসে থেমেছিলাম। মানে জীবনানন্দ দাশের যে জীবন, জন্ম থেকে ওনার মৃত্যু পর্যন্ত ওনার যে ওনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো, ওনার লেখালেখি, এসব সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম। তো আজকে আশা করি আলোচনাটি শেষ করতে পারবো। তো ওনার স্যার কর্মজীবন, এখান থেকে কিছু দেখা যায় না। সরি স্যার বুঝিনি। শোভান অ্যাড হতে পারতেছে না বললো। কিছুই তো দেখি না, স্ক্রিনে শুধু আপনাকে দেখি। স্ক্রিনে দেখা যাচ্ছে না, বাকিরা কি দেখছো পেজটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে কর্মজীবন। হ্যাঁ, সবাই দেখছে তো? নাইম, নাইম, বাকি সবাই স্ক্রিন দেখছে? ইয়েস স্যার। ওকে। তো ওনার কর্মজীবন, অধ্যাপনার হয়তো স্যার কাজে নেটের সমস্যা স্যার, আজকে স্যার সারাদিন রবিতে সমস্যা, আমি এখন জিপিতে চালাচ্ছি। ওকে, ঠিক আছে। তো অধ্যাপনার কাজে জীবনানন্দ দাশের কর্মজীবনের শুরু হয় এবং কর্মজীবনের শেষটাও হয় অধ্যাপনার মাধ্যমে। মানে উনি কর্মজীবন শুরু করেছিলেন টিচার হিসেবে, আবার কর্মজীবন শেষও করেছিলেন টিচার হিসেবে। উনি ইংলিশের টিচার ছিলেন, ইংলিশে অনার্স মাস্টার্স করেছিলেন। উনি টিচার হিসেবে ছিলেন বাংলাদেশ ও ভারতের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে, যেমন ধরো সিটি কলেজ কলকাতা, বাঘেরহাট কলেজ খুলনা, রামজোশ কলেজ দিল্লি, ব্রজমোহন কলেজ বরিশাল। এরকম অনেকগুলো কলেজের নাম এখানে আছে। চাকরি তথা সুস্থির জীবিকার অভাব তাকে আমৃত্যু কষ্ট দিয়েছে। উনি মৃত্যু পর্যন্ত কষ্টে ছিলেন, অভাব অনটনে ছিলেন। কোনো চাকরি 2 মাস ছিল, কোনো চাকরি 4 মাস ছিল, কোনো চাকরি 6 মাস। তো এরকম, মানে কোনো স্থিতিশীলতা ছিল না। হ্যাঁ, তো এভাবে তো হয় না। তার উপর ওনার ফ্যামিলি ছিল, উনি উনি ম্যারিড ছিলেন, তাই না? তো খুব কষ্টের ভিতর দিয়ে উনি গিয়েছিলেন। একটি চাকরির জন্য হন্যে হয়ে তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, মানে অসহায়ের মতো। বাস্তবতা কতটা কঠিন দেখো। জীবনানন্দ দাশ ওনার মতো একজন কবি তখন মানুষের দ্বারে দ্বারে দরজায় দরজায় ঘুরেছেন একটা চাকরির জন্য। স্ত্রী লাবণ্য দাশ, উনিও টিচার ছিলেন। তো স্ত্রী যেহেতু টিচার ছিলেন, তো স্ত্রী অনেকটা সাপোর্ট করেছেন। যদি সরি, যদি স্ত্রী সাপোর্ট করতে না পারতেন অর্থনৈতিকভাবে, স্ত্রী শিক্ষকতা করে কিছুটা ইনকাম করতেন, ফ্যামিলিতে অবদান রাখতেন, যদি এটুকু না আসতো তাহলে অবস্থা আরো ভয়াবহ হতো। 1954 সালে অকাল মৃত্যুর সময় তিনি হাওড়া গার্লস কলেজে কর্মরত ছিলেন। ওনার মৃত্যু হয়েছিল 1954 সালে। মানে ভাষা আন্দোলন হয়েছিল 1952-তে, আর 1954-তে ওনার মৃত্যু।
দুই দফা দীর্ঘ বেকার জীবনে তিনি ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করেছেন এবং প্রধানত গৃহ শিক্ষকতা করে সংসার চালিয়েছেন। গৃহ শিক্ষকতা তো বোঝো তোমরা, মানে টিউশনি করা বলি না আমরা, উনি টিউশনি করে সংসার চালিয়েছেন জীবনের বেশিরভাগ সময়। দারিদ্র্য এবং অনটন ছিল তার কর্মজীবনের ছায়া সঙ্গী। অভাব অনটন লেগেই ছিল জীবনে। ব্যক্তিগত জীবন মানে ওনার বিবাহ, বৈবাহিক জীবন সম্পর্কে আমরা একটু জানবো। জীবনানন্দ দাশ 1930 সালের 9 মে ঢাকার ব্রাহ্ম সমাজ মন্দিরে রোহিণী কুমার গুপ্তের কন্যা লাবণ্য গুপ্তকে বিয়ে করেন। লাবণ্য গুপ্ত ওনার ওয়াইফের নাম। তার কন্যা মঞ্জুশ্রী দাস এবং পুত্র সমরানন্দ দাস। স্যার আপনি জয়েন হতে পারতেছেন না। কে জয়েন হতে পারছে না? হ্যাঁ, এখন এখন পেরেছে আশা করি। সাহিত্যিক জীবন, লেখালেখি, কবিতা, বই এসব সম্পর্কে অলরেডি অনেক আলোচনা এসছে। তো সম্ভবত মা কুসুম কুমারী দাসের প্রভাবেই ছেলেবেলায় পদ্য লিখতে শুরু করেন জীবনানন্দ দাশ। তোমরা আগে জেনেছো জীবনানন্দ দাশের মাতা কুসুম কুমারী দাস তিনি কবিতা লিখতেন। তো মায়ের কাছ থেকে জীবনানন্দ দাশ অনেক ইন্সপায়ার্ড হয়েছিলেন কবিতা লেখা। উনি দেখতেন মা কবিতা লিখছেন, মা কবিতা পড়ছেন। তো মায়ের কাছাকাছি থাকার ফলে মার কাছ থেকে দেখে উনি কবিতা লেখা শিখেছেন, কবিতার প্রতি ভালোবাসা জন্মেছে। 1919 সালে তার লেখা একটি কবিতা প্রকাশিত হয়। এটি জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কবিতা। ওনার প্রথম প্রকাশিত কবিতার নাম বর্ষা আবাহন। বর্ষা আবাহন। জীবদ্দশায় তার 7টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। জীবনানন্দ দাশ যখন বেঁচে ছিলেন ওনার 7টি কবিতার বই প্রকাশিত হয়েছিল। তোমরা জানো বই প্রকাশ করাটা, বিশেষ করে নতুন লেখক, নতুন কবি যারা যারা বই প্রকাশ করতে চায়, মানুষের কাছে বই পৌঁছে দিতে চায়, শুরুতে কিন্তু অনেক কঠিন। মানে তখন নিজেদের অর্থে, নিজেদের টাকায় বই প্রকাশ করতে হয়। তো জীবনানন্দ দাশ তখন তো ভালো কোনো জব ওনার ছিল না। যে চাকরি পেতেন দেখা যায় কয়েক মাস পর এটা ওটা বিভিন্ন ঝামেলায় চাকরিটা ছাড়তে হতো বা চাকরিটা চলে যেত। তো ওই অবস্থায় উনি নিজের টাকা খরচ করে কত আর বই প্রকাশ করতে পারবেন, তাই না? 7টি তারার তিমির প্রকাশিত হওয়ার পর তার বিরুদ্ধে দুর্বোধ্যতার অভিযোগ ওঠে। দুর্বোধ্যতা মানে 7টি তারার তিমির, এই বইটি যখন পাবলিশ হলো, মানুষ বইটি পড়লো, পড়ার পরে মানুষ বলতে লাগলো, পাঠকরা বলতে লাগলো বা অন্যান্য কবি সাহিত্যিকরা বলতে লাগলো যে বইটা পড়ে কিছুই বোঝা যায় না, ভাষা অনেক কঠিন, আরো ইজি হলে ভালো হতো, ল্যাঙ্গুয়েজটা ইজি হলে ভালো হতো। যেমন রোমান্টিক কবিরা, তোমাদের মনে আছে কিনা, রোমান্টিক কবিরা কি চাইতেন? একদম সহজ ভাষা, তাই না? একদম ইজি ওয়ার্ড, ইজি ল্যাঙ্গুয়েজ, যাতে সবাই ওনাদের কবিতা, অন্যান্য লেখা বুঝতে পারে খুব সহজেই। তো
পরে হলো কি এর পরের যুগ, সরি, এর পরের যুগ না, এর আগের যুগে কারা ছিল? নিও ক্লাসিক্যাল, তাই না? নিও ক্লাসিক্যাল এই যে কবি সাহিত্যিকরা আবার কঠিন কঠিন দুর্বোধ্য খুব কঠিন শব্দ ওনারা পছন্দ করতেন, নিও ক্লাসিক্যাল এইজের রাইটাররা। তো কিন্তু রোমান্টিক রাইটাররা একদম সহজ শব্দ, সহজ ভাষা ব্যবহারের পক্ষে ছিলেন। এখন জীবনানন্দ দাশের বই সাতটি তারার তিমির যখন পাবলিশ হলো, অনেকে সমালোচনা করলো যে এই বইটার ভাষা অনেক কঠিন, সহজে বোঝা যায় না। তিনি নিজেই স্বীয় রচনার অর্থায়ন করার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, যদিও শেষ অবধি তা সম্ভব হয়ে ওঠেনি। তো ওই যে বললাম, উনি চেয়েছিলেন ওনার আরো কিছু বই পাবলিশ হোক, কিন্তু টাকার অভাবে উনি আর প্রকাশ করতে পারেননি। যখন জীবিত ছিলেন ওনার একমাত্র পরিচয় ছিল কবি। মানুষ ওনাকে কবি বলে চিনতেন, ডাকতেন। অর্থের বা টাকার প্রয়োজনে তিনি কিছু প্রবন্ধ লিখেছিলেন এবং প্রকাশ করেছিলেন। মানে তখন বিভিন্ন পত্রিকায় প্রবন্ধ প্রকাশিত হতো। তো মনে করো তুমি একটা প্রবন্ধ পাঠিয়েছো কোনো পত্রিকায়, যদি প্রকাশ করে পত্রিকা, মানে ওদের যদি ভালো লাগে তোমার লেখাটা, ওরা যদি প্রকাশ করে পত্রিকায় ছাপায়, তাহলে তোমাকে কিছু টাকা দেবে। তো জীবনানন্দ দাশ তখন বিভিন্ন পত্রিকায় প্রবন্ধ পাঠাতেন, এইভাবে কিছু কিছু টাকা ইনকাম করতেন। তবে উনি নিভৃতে, মানে গোপনে উনি নিজেই গল্প লিখেছিলেন, উপন্যাস লিখেছিলেন। কিন্তু এই যে গল্পের বই, উপন্যাসের বই, উনি একটিও প্রকাশ করার ব্যবস্থা নেননি, একটিও ছাপানোর ব্যবস্থা নেননি। ওনার গল্পের বই উনি ছাপাননি, ওনার উপন্যাসের বই উনি ছাপাননি। কেন ছাপাননি? কারণ ছাপাতে গেলে টাকা লাগে, ওনার এত টাকা ছিল না। সাহিত্যকৃতি, কবিতা, এটা একজন শিল্পীর আঁকা। এটা চট্টগ্রামেই, তোমাদের তোমাদের এলাকায় চট্টগ্রামেই আছে, জাতিতাত্ত্বিক জাদুঘরে এটা রাখা আছে। একজন শিল্পীর আঁকা জীবনানন্দ দাশের ছবি। তো কবিতা সম্পর্কে আগে আলোচনা করেছি, ওনার কবিতার বই কতগুলো পাবলিশ হয়েছে, কোন কোন কবিতা কোন কোন পত্রিকায় পাবলিশ হয়েছে। তো কবিতা নিয়ে বেশি আলোচনায় যাচ্ছি না। কথা সাহিত্য, আচ্ছা কথা সাহিত্য কাকে বলে? আমরা বলি হুমায়ুন আহমেদ কথা সাহিত্যিক, মানে কি? হ্যালো, স্যার উপন্যাসকে বলে কথা সাহিত্য। কথা সাহিত্য মানে গল্প এবং উপন্যাস। যারা গল্প এবং উপন্যাস লিখেন তাদেরকে বলা হয় কথা সাহিত্যিক। সেখানে কথা থাকে, মানুষের কথা, ডায়ালগ বেশি থাকে। কথা সাহিত্যিক বা ঔপন্যাসিক বা ছোট গল্পকার। তিনি যখন বেঁচে ছিলেন তখন মানুষ ওনাকে গল্পকার বা ঔপন্যাসিক বা কথা সাহিত্যিক হিসেবে চিনতেন না। মানুষ ওনাকে কবি হিসেবে জানতেন, যে ও আচ্ছা জীবনানন্দ দাশ, হ্যাঁ উনি তো কবিতা লিখেন, বিভিন্ন পত্রিকায় ওনার কবিতা ছাপা হয়। কিন্তু ছোট গল্প যে লিখতেন বা উপন্যাসও যে লিখতেন, এটা মানুষ জানতো না। কারণ এসব উনি বাসায় লিখে বাসায় রেখে দিতেন, কোথাও ছাপার জন্য পাঠাতেনও না, নিজেও বই আকারে পাবলিশ করতেন না। তাহলে কথা সাহিত্য এটা ক্লিয়ার কিনা? উপন্যাস এবং ছোট গল্পকে একসাথে বলে কথা সাহিত্য। Yes, sir. যারা Yes. উপন্যাস লিখেন তাদেরকে
কথা সাহিত্যিকও বলা হয়। যারা ছোট গল্প বলেন তাদেরকেও কথা সাহিত্যিক বলা যায়। 2015 সাল পর্যন্ত প্রকাশিত আহ, প্রকাশিত তার ওকে প্রকাশিত তার রচিত উপন্যাসের সংখ্যা 21। তিনি সরি তিনি 21টি উপন্যাস লিখেছিলেন এবং ছোট গল্পের সংখ্যা শতাধিক। তিনি 100-রও বেশি উপন্যাস লিখেছিলেন। তিনি সম্পূর্ণ নিভৃতে মানে গোপনে উপন্যাস ছোট গল্প লিখেছিলেন এবং যখন জীবিত ছিলেন একটি গল্প বা একটি উপন্যাসও তিনি প্রকাশ করেননি। উনি যখন মারা যান, মৃত্যুর পর ওনার উপন্যাস এবং গল্পের যে মানে পাণ্ডুলিপি, ওনার উপন্যাস এবং গল্পের পাণ্ডুলিপিগুলো মানে ওই যে লেখাগুলো, কাগজগুলো আবিষ্কৃত হয়, ওগুলো পাওয়া যায়। তার সর্বাধিক পরিচিত উপন্যাস মাল্যবান। মাল্যবান উপন্যাসটি বেশ পপুলার। এটি জীবনানন্দ দাশের লেখা। প্রবন্ধ। উনি প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছিলেন, তোমরা জানো। অনেকগুলো প্রবন্ধ ছাপা হয়েছিল তখন। ওনার প্রবন্ধগুলো মৌলিক। মৌলিক বলতে এমন না যে কোনো আইডিয়া কারো কাছ থেকে কপি করেছেন, এমন নয়। একদম ডিফারেন্ট এবং বেশ ক্রিয়েটিভ। প্রবন্ধগুলো একটু অন্যরকম। ওনার একটি প্রবন্ধের সংকলন ছাপা হয়েছিল তার মৃত্যুর পর 1362 সালে। প্রবন্ধের একটা বই, বইটার নাম কবিতার কথা। কবিতার কথা শুনতে মনে হচ্ছে কবিতার বই, না, কবিতার কথা আসলে একটি প্রবন্ধের বই। এখানে জীবনানন্দ দাশের অনেকগুলো প্রবন্ধ আছে। বুদ্ধদেব বসু কবিতা পত্রিকার একটি প্রবন্ধ সংখ্যার প্ল্যান করেছিলেন। বুদ্ধদেব বসু নামে একজন, মূলত গদ্য প্রকাশের উদ্দেশ্য নিয়ে। এরই সূত্রে জীবনানন্দ তার প্রথম গুরুত্বপূর্ণ প্রবন্ধটি লিখেছিলেন, যার নাম কবিতার কথা। কবিতার কথা এটি একটি প্রবন্ধের লেখা, মানে প্রবন্ধ, এটি একটি প্রবন্ধ, অ্যাসে। জীবনানন্দ দাশের প্রথম গুরুত্বপূর্ণ প্রবন্ধ। তো এই প্রবন্ধের নামটা দেখো, কবিতার কথা। তার মানে প্রবন্ধটার আলোচনার বিষয়বস্তু কি হবে? কবিতা, কবি, তাই না? এসব নিয়েই উনি লিখেছেন। উনি কিছু গুরুত্বপূর্ণ কথা লিখেছেন এই প্রবন্ধে, সেগুলো একটু পড়লেই তোমরা দেখতে পাবে। দেখো, কবিতার কথা প্রবন্ধে উনি কি লিখেছেন? সকলেই কবি নয়, কেউ কেউ কবি। এটা কি তোমরা একমত? কবিতা লিখলেই কি কবি হয়? হ্যালো, না স্যার। কে রিয়া, জি স্যার। তুমি কি জীবনানন্দ দাশের সাথে একমত? জীবনানন্দ দাশ বলছেন সবাই কবি নয়, কেউ কেউ কবি। জি স্যার। মানেটা কি? না স্যার মানে বুঝলে বলো। হ্যাঁ, স্যার অনেকেই কবিতা লিখে কিন্তু সবাই তো আর কবি হয়ে উঠতে পারে না। তো কবি হয়ে উঠতে হলে কি করতে হবে?
তুমি যদি 10,000টা কবিতা লিখো তাহলে তোমাকে কবি বলা যাবে? স্যার পাঠকরা যেমন চাই এভাবে কবি যদি কবিতা লিখতে পারে তখনই তো পাঠকরা তাকে কবি হিসেবে গ্রহণ করবে। মনে করো কেউ 50টা কবিতার বই পাবলিশ করেছে, তাকে কবি বলা যাবে? না স্যার, বলা যাবে না। বলা যাবে না? না স্যার। কেন? স্যার শুধু কবিতা লিখলে যে স্যার কবি হওয়া যায় এটা তো ভুল কথা। কবিতাগুলো তো স্যার পাঠকদের তো স্যার গ্রহণ করতে হবে। যেমন ওনার কাছে উনি যখন ওনার কাব্যগুলো প্রকাশ করেছিল, রাইটাররা বলেছিল যে ওনার লেখাগুলো বোধগম্য না, তাহলে উনি তো সবার কাছে কবি হিসেবে হয়তো গ্রহণযোগ্য পান না। সুখীর কথা অনেকটা ঠিক আছে, যুক্তিসঙ্গত। বিশেষ করে ও যখন বললো যে অনেকগুলো কবিতার বই পাবলিশ হলো, ওনাকে কবি বলা যাবে কিনা। তো সুখী বলছে যে কবি হতে হলে পাঠকের হৃদয় স্পর্শ করতে হবে। তার মানে হলো যে ওনার লেখা মানুষের হৃদয় ছুঁয়ে যেতে হবে, এমন লেখা হতে হবে। উনি আহ উনি সমাজে অবদান রাখতে হবে ওনার লেখার মাধ্যমে। একজন পাঠক ওনার বই পড়লো, পড়ার পর যদি পাঠকের মনে হয় আমি নতুন কিছু শিখলাম, ওই পাঠকের মধ্যে যদি পজিটিভ কোনো চেঞ্জ আসে, হ্যাঁ, কবির কোনো কবিতা পড়ে পাঠক যদি ইন্সপায়ার্ড হয়, ঠিক আছে, যে হ্যাঁ আমিও জীবনে কিছু একটা করব। যেমন বিদ্রোহী কবিতা পড়ার পর, কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতা পড়ার পর অনেকে ইন্সপায়ার্ড হলেন যে হ্যাঁ আমরাও বিদ্রোহ হব, আমরাও বিদ্রোহী হব, আমিও বিদ্রোহী হব। তো যখন কোনো কবির লেখা পড়ে পাঠকরা অন্যরকম ভাবে শিহরিত হয়, ইন্সপায়ার্ড হয়, আবেগতাড়িত হয়, হ্যাঁ, অনুপ্রাণিত হয়, তারাও সমাজে পজিটিভ কোনো অবদান রাখতে চায়, মানুষগুলো সাধারণ মানুষ। তো সেখানেই কবির সার্থকতা। নিজেকে কবি বলে প্রচার করলে লাভ হবে না। কবি হতে হলে ওই কবির কথাবার্তা, ওই কবির লেখাগুলো হতে হবে অনেকটা প্রবাদের মতো। প্রবাদ, প্রবাদ তো বোঝো, ইংলিশে প্রভার্ব। হ্যাঁ, প্রবাদের মতো হতে হবে ওনার কথাবার্তাগুলো। যে কথাবার্তাগুলো বা ওনার যে উক্তিগুলো উনি যা বলেন সেগুলো মানুষকে যেন ভাবায়। হ্যাঁ, মনে করো উনি আহ, একটা কথা বললেন, লাখ লাখ মানুষ গভীরভাবে ভাবলো কথাটা নিয়ে। যদি মানুষরা ভাবে আরে আসলেই তো এই কবির কথাটা তো সত্যি, এইভাবে তো কখনো ভেবে দেখিনি, আসলেই তো উনি ঠিক বলেছেন। তো এইভাবে যখন একজন কবির লেখা বা একজন কবির কোনো কথার দ্বারা লাখ লাখ কোটি কোটি মানুষ ইন্সপায়ার্ড হয়, নিজেদের মানসিকতা পরিবর্তন করে পজিটিভলি, তখন ওই কবি অটোমেটিক্যালি লাখ লাখ মানুষের মনে স্থান করে নেয়। ঠিক আছে? কবি কেননা তাদের হৃদয়ে কল্পনার এবং কল্পনার ভিতরে চিন্তা ও অভিজ্ঞতার সারবত্তা রয়েছে। এখানে আমরা অনেকটা যে ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের কথা মনে পড়ে। ট্রেডিশন অ্যান্ড দি ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, টি.এস. এলিয়টের। তোমাদের মনে আছে আমি পড়িয়েছিলাম। ইয়েস স্যার। ট্রেডিশন ইম্পর্টেন্ট, ঐতিহ্য জানতে হবে। ঐতিহ্য, আমাদের ইতিহাস, সাহিত্যিকদের সম্পর্কে জানতে হবে, কবিদের সম্পর্কে জানতে হবে, শ্রদ্ধা করতে হবে। আবার ইন্ডিভিজুয়াল ট্যালেন্টও ইম্পর্টেন্ট, তোমার নিজের মেধাও ইম্পর্টেন্ট, সেটাকেও কাজে লাগাতে হবে। আর কবির মাঝে কল্পনা শক্তি অবশ্যই থাকতে হবে। টি.এস. এলিয়ট বলেছিলেন কল্পনা, ইমাজিনেশন, এবং কল্পনার ভিতরে চিন্তা ও অভিজ্ঞতা, পাশাপাশি এক্সপিরিয়েন্সটাও ইম্পর্টেন্ট। টি.এস. এলিয়ট এই কথাটা বলেছিলেন।
যে এক্সপেরিয়েন্স, কবি যা কিছু দেখছেন চারপাশে, উনি যেখানে যাচ্ছেন, যে ধরনের মানুষের সাথে কথা বলছেন, আশপাশে যা দেখছেন, পাখি উড়ে যাচ্ছে বা একটা রাস্তায় একটা কুকুর দৌড়াচ্ছে, মানে ওনার যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় হচ্ছে প্রতিদিন, অভিজ্ঞতা এবং ওনার কল্পনা শক্তি, এগুলো মিলেই উনি লিখবেন, কবিতা লিখবেন। এবং তাদের পশ্চাতে অনেক বিগত শতাব্দী ধরে এবং তাদের সঙ্গে 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 আধুনিক জগতের নব নব কাব্য বিকিরণ তাদের সাহায্য করেছে। মানে বোঝানো হচ্ছে যে কবিরা সেই প্রাচীন যুগের কবি সাহিত্যিকদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছেন, জেনেছেন এবং জানবেন আরো ভবিষ্যতে। তাছাড়া বর্তমানে আধুনিক যুগের কবি সাহিত্যিকদের কাছ থেকেও কবিরা অনেক কিছু জানছেন, শিখছেন। কিন্তু সকলকে সাহায্য করতে পারে না। যাদের হৃদয়ে কল্পনা ও কল্পনার ভিতরে অভিজ্ঞতা ও চিন্তার সারবত্তা রয়েছে, তারাই সাহায্য প্রাপ্ত হয়। মানে এখানে জীবনানন্দ দাশ বোঝাতে চাচ্ছেন যে কবি হতে হলে সেই মানুষটার ভিতরে কল্পনা শক্তি থাকতে হবে, কল্পনার ভিতরে অভিজ্ঞতা থাকতে হবে এবং চিন্তা ভাবনা করার শক্তি থাকতে হবে। তাহলেই সেই সত্যিকারের কবি হয়ে উঠতে পারবে। নানা রকম চরাচরের সম্পর্কে এসে তারা কবিতা সৃষ্টি করবার অবসর পায়। কবিতা তৈরি করার জন্য তো তোমার সময় লাগে নাকি? সময় দরকার না? এই যে একটা কথা আছে না, তোমাদের মনে পড়ে কিনা, পোয়েট্রি is a spontaneous overflow of powerful কি? ফিলিংস স্যার। Powerful থটস, powerful feelings বা ইমোশনস, recollected in tranquility। তুমি কবিতা মানে কি? কবিতা হচ্ছে তোমার পাওয়ারফুল ফিলিং গুলো, শক্তিশালী আবেগগুলো, মনে যে আবেগগুলো আছে, অনুভূতিগুলো আছে, সেগুলো তুমি লিখছো, কাগজে লিখছো। এবং লিখছো কোথায়? কোনো ভিড়ে ভিড়ে বসে, মার্কেটে গিয়ে, আশেপাশে অনেক আওয়াজ, বাজারে গিয়ে, না বাসায় নীরবে নিভৃতে? আহ নীরবতা প্রয়োজন কিনা একজন কবির? হ্যালো, স্যার দরকার। একজন কবি কবিতা লিখতে গেলে তার কি প্রয়োজন? একটা সুন্দর পরিবেশ, নীরবতা প্রয়োজন না? জি স্যার। জীবনানন্দ দাশের বিশেষ প্রবন্ধগুলোর নাম, যেমন ধরো কবিতার কথা, এটি একটি প্রবন্ধ। এখানে কবি, কবিতা এইসব সম্পর্কে উনি আলোচনা করেছেন। রবীন্দ্রনাথ ও আধুনিক বাংলা কবিতা, এটাও একটা প্রবন্ধ। আধুনিক কবিতা, বাংলা কবিতার ভবিষ্যৎ। তারপর রবীন্দ্রনাথ এই নামে একটা প্রবন্ধ আছে, শুধু রবীন্দ্রনাথ এই নামেই একটা এসে বা প্রবন্ধ আছে। আবার শরৎচন্দ্র নামেও একটা ওনার প্রবন্ধ আছে। এরকম অসংখ্য প্রবন্ধ আছে, যেমন শিক্ষার কথা, শিক্ষা সাহিত্যে ইংরেজি, এগুলো সব ওনার বাংলা এসে প্রবন্ধ। স্বীকৃতি ও সমালোচনা, উনি যখন জীবিত ছিলেন ওনার বেশ কিছু ভক্ত ছিল, ওনার প্রশংসা করতো অনেকে, আবার ওনার সমালোচকও ছিল, মানে ক্রিটিসাইজও করতো অনেকে। উনি যখন বেঁচে ছিলেন ওনাকে মানুষ অসাধারণ কবি হিসেবে জানতেন, কিন্তু কতজন জানতেন? খুব বেশি মানুষ চিনতেন না তখন।
তিনি বিখ্যাত হয়ে উঠতে পারেননি যখন তিনি জীবিত ছিলেন। এর জন্য তার প্রচার বিমুখতাও দায়ী। মানে উনি আহ, নিজেকে প্রচার করতে চাইতেন না, লিখতেন, বিভিন্ন পত্রিকায় পাঠাতেন, এটুকুই। যে নিজের একটু, হ্যাঁ, নিজে আগ বাড়িয়ে নিজের কি বলবো, নিজের সম্পর্কে একটু প্রচার করা, এটা উনি করতেন না। তবে মৃত্যুর পর ওনাকে বাংলা ভাষায় আধুনিক কবিতার যে পথিকৃৎ মানে যারা এগিয়ে নিয়ে যান, আধুনিক বাংলা কবিতাকে যারা এগিয়ে নিয়ে গেছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন জীবনানন্দ দাশ। এই স্বীকৃতি ওনাকে দেয়া হয় ওনার মৃত্যুর পর। তো দেখো, উনি যখন জীবিত ছিলেন, জীবিত থাকা অবস্থায় যদি এই স্বীকৃতিটা পেতেন, কত ভালো হতো না? স্যার, এটা তো শুধু জীবনানন্দ দাশের জীবনে হয় নাই স্যার, প্রায় কবিদের তো মৃত্যুর পরে ওদেরকে বিভিন্ন ধরনের স্বীকৃতি দেওয়া হতো। আর তোমার কথাটা ক্লিয়ার না, তবে আমি যেটা বুঝতে পারছি যে কবি সাহিত্যিকরা কি মৃত্যুর পরেই বেশি বিখ্যাত হয়, এটা বলছো? হ্যাঁ স্যার, না এটা বলতেছি স্যার, মানে জীবনানন্দ দাশের মতো স্যার অনেক লেখকদেরই তো এরকম হয়েছে, মানে মৃত্যুর জীবনানন্দ পরে। দাশ এবং উইলিয়াম শেক্সপিয়ারও, হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ারও উনি যখন জীবিত ছিলেন মানুষ চিনতেন ওনাকে, কিন্তু অতটা বিখ্যাত ছিল না। দেশে দেশে, হ্যাঁ, বিভিন্ন দেশে মানুষ ওনাকে ওইভাবে চিনতেন না। হয়তো কিছু মানুষ যারা নাটক দেখতো, নাটক পড়তো, তারা উইলিয়াম শেক্সপিয়ারকে তখন চিনতো। কিন্তু ওনার মৃত্যুর পর যখন ওনার নাটকগুলো পাবলিশ হলো, সবগুলো নাটক একসাথে ফোলিও আকারে পাবলিশ হলো, ওনার মৃত্যু হলো 1616 সালে। আর সম্ভবত 1627 সালে, আমার যদি ভুল না হয়ে থাকে, তখন ওনার নাটকগুলো সব একসাথে ওনার পরিচিত অভিনেতারা, হ্যাঁ, হ্যামিনজেস নামে একজন ছিলেন, হ্যামিনজেস, আরেকজনের নাম মনে পড়ছে না, কন্ডেল বা এরকম একটা নাম। তো দুজন অভিনেতা ওরা মিলে উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলো একসাথে প্রকাশ করেছিল। প্রকাশ হওয়ার ফলে এই যে ধীরে ধীরে ওনার খ্যাতি দেশ থেকে বিদেশে ছড়াতে শুরু করলো। বিভিন্ন ভাষায় ওনার নাটকগুলো অনুবাদ করা হতে শুরু করলো। তো যাই হোক, কেউ, কোনো কবি সাহিত্যিক যখন জীবিত থাকেন তখনই বিখ্যাত হয়ে যান। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর এক্সট্রিমলি পপুলার ছিলেন। উনি যখন জীবিত ছিলেন তখন নোবেল পুরস্কারও পেয়ে গেলেন। মানে এমন সৌভাগ্য আসলে সবার হয় না। স্যার কেউ হুমায়ুন আহমেদ। আছে কেউ স্যার আছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ, উনি জীবিত অবস্থায় ফেমাস ছিলেন। হ্যাঁ স্যার, আবার ও কেউ আছে জীবদ্দশায় জীবিত বেঁচে অবস্থায় থাকতে। ফেমাস থাকেন না, কিন্তু পরে ধীরে ধীরে মানুষ ওনার লেখা পড়তে শুরু করে, ওনাকে জানতে শুরু করে, তখন বুঝতে পারে আরে ওনার লেখা তো আসলে অসাধারণ। তো মৃত্যুর পরেও অনেকেই বিখ্যাত হন। আচ্ছা, যাই হোক, এর বাইরে ইংরেজিতে তার উপর লিখেছেন ক্লিন্টন বি সিলি নামে একজন আমেরিকান অনুবাদক। উনি জীবনানন্দ দাশের প্রশংসা করে মানে একটা লেখা লিখেছিলেন। লেখার নাম ছিল এ পয়েট অ্যাপার্ট। পয়েট অ্যাপার্ট মানে হচ্ছে একজন অন্যরকম কবি, ডিফারেন্ট কবি, জীবনানন্দ দাশ। ইংরেজি ছাড়াও ফরাসি ভাষা সহ আরো কয়েকটি ভাষায় জীবনানন্দ দাশের কবিতা অনুবাদ করা হয়েছিল। তো মৃত্যুর পর ওনার 14টি উপন্যাস আবিষ্কৃত হয় এবং 100টিরও বেশি ছোট গল্প আবিষ্কৃত হয়। মৃত্যু
14 অক্টোবর 1954 সালে কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায়, তোমরা জানো কলকাতায় তখন ট্রাম চলতো, ছোট ছোট গাড়ি। তো ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন, মানে মারাত্মকভাবে আহত হন। জীবনানন্দ দাশের অবস্থা ক্রমশ জটিল হতে থাকে। শেষ পর্যন্ত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উনি আক্রান্ত হন নিউমোনিয়ায়। তারপর 1974 সালে 11টা 35 মিনিটে, 22 অক্টোবর 11টা 35 মিনিটে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তার মৃত্যু হয়। কেউ কেউ বলেন যে উনি নাকি আত্মহত্যা করেছিলেন, মানে এটা অনেকে বলেন যে হতাশায়, হ্যাঁ, অভাব অনটনে হতাশায় উনি ট্রামের সামনে গিয়ে আত্মহত্যা করেছিলেন, এটা অনেকে বলে। কিন্তু আবার এই যুক্তিটাও অতটা খাটে না, অতটা স্ট্রং নয়। কারণ কি বলি, কারণ তখন উনি যখন রাস্তা পার হচ্ছিলেন, ওনার দুই হাতে নাকি দুই থোকা ডাব ছিল, হ্যাঁ, দুই থোকা ডাব ছিল, এবং রাস্তা পার হচ্ছিলেন, ট্রাম লাইন পার হচ্ছিলেন দুই হাতে ডাব নিয়ে। তো কেউ যদি আত্মহত্যা করে তাহলে তাহলে কি দুই হাতে দুই থোকা ডাব নিয়ে আত্মহত্যা করতে যাবে বলো? হ্যালো, শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। কারো যদি আত্মহত্যা করার ইচ্ছে থাকে, সে কি দুই হাতে দুই থোকা ডাব নিয়ে ট্রামের সামনে গিয়ে লাফ দেবে বা ট্রেনের সামনে লাফ দেবে? স্যার কেন ডাক নেবে? নিজেকে নিশ্চয়ই না, ঠিকমতো পারতেছে না, সেখানে স্যার ডাকের ওজন কেন ক্যারি করবে? নিশ্চয়ই না, এই কাজটা করার কথা না। কারণ হলো যে সে বাসার দিকে যাচ্ছে, তাই না? যদি এই কথা সত্যি হয় যে ওনার দুই হাতে দুই থোকা ডাব ছিল, তার মানে উনি বাসার দিকে যাচ্ছিলেন, তখনই অ্যাক্সিডেন্টটা ঘটে। যাই হোক, জীবনানন্দ দাশের গ্রন্থ তালিকা, বইয়ের তালিকা, এখানে একটা পুরো বইয়ের তালিকা দেয়া আছে। কবিতার বই ধরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারা তিমির, বনলতা সেন। আবারও পাবলিশ হলো 1952 সালে বনলতা সেন। 1954-তে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। মৃত্যুর পর পাবলিশ হয়েছে রূপসী বাংলা। ওনার মৃত্যুর পর ওই যে কবিতা, এরপরে উপন্যাস, এসব বই, ধূসর পাণ্ডুলিপি, বেলা অবেলা কালবেলা, মহাপৃথিবী, সুদর্শনা, জীবনানন্দ দাশের কবিতা, মন বিহঙ্গম, আলো পৃথিবী, রূপসী বাংলা, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। মৃত্যুর পর এগুলোও পাবলিশ হয়েছিল। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ, কাব্য সংগ্রহ কৃষ্ণা দশমী, তারপরে কথা সাহিত্য, উপন্যাস এবং ছোট গল্প মৃত্যুর পর পাবলিশ হয়েছে। মাল্যবান, সতীর্থ, অপ্রকাশিত উপন্যাস করু বাসনা, নিরুপম যাত্রা, গল্প, ওনার লেখা গল্পের সংকলন জীবনানন্দ দাশের গল্প 1972 সালে পাবলিশ হয়েছিল ওনার মৃত্যুর পর। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ গল্প 1989 সালে। প্রবন্ধ, কবিতার কথা, প্রবন্ধের বই। তাহলে এই হচ্ছে জীবনানন্দ দাশ সম্পর্কে মোটামুটি আলোচনা। ওনার জীবন, ওনার কর্মজীবন, ওনার সাহিত্য জীবন,
ব্যক্তিগত জীবন, হ্যাঁ, আরো অনেক কিছু আলোচনায় উঠে এসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে ওনার একটি কবিতা আমি আলোচনা করব।